নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকদিন আগে মানে ভারতের সেনা দিবসের আগে আমাদের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সাংবাদিক বৈঠকে তিনি অনেকগুলি কথা বলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে পাকিস্তানের মাটি হচ্ছে জঙ্গিদের এপি সেন্টার। 2, বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর ভালো সম্পর্ক আছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তার কথাবার্তা হয়। 5ই অগাস্ট শেখ হাসিনা যেদিন বাংলাদেশ ছেড়েছিলেন, বাধ্য হয়েছিলেন, সেদিনকেও ওয়াকারুজ্জামানের সঙ্গে তার বারে বারে কথা হয়েছে। এবং বাংলাদেশের সেনার থেকে ভারত সরকার কোনো রকম আক্রমণের আশঙ্কা করছে না। এবং ভারতের সেনাপ্রধান এটাও বলেছেন তারাও বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে কখনোই চ্যালেঞ্জ করবেন না। এবং একই সঙ্গে পাকিস্তান যে জঙ্গিদের এপি সেন্টার সেটা আরো একবার স্মরণ করিয়ে দিয়েছেন। 2024 সালে কাশ্মীর ভ্যালিতে জম্মুতে কোনো স্থানীয় যুবক জঙ্গি দলে নাম লেখাননি। যা জঙ্গি হানা হয়েছে তা সীমান্তের ওপার থেকে প্রবেশ করা জঙ্গিরাই করেছেন। তাদের মধ্যে ভাড়াটে যোদ্ধা আছে এবং পাক সেনা অবসরপ্রাপ্ত কর্মীরাও আছেন। এবং যে যে জঙ্গি হানা হয়েছে তারপর আমাদের নিরাপত্তা বাহিনী জঙ্গিদের খতম করেছে, যে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে তাতে পাকিস্তানের ছাপ স্পষ্ট। পাকিস্তানের সেনাপ্রধান প্রতিবাদ জানিয়েছেন, বলছেন যে ভারত নিজেদের দোষ ঢাকতে পড়শি দেশের ঘাড়ে দোষ চাপায়। কিন্তু আমরা জানি পাকিস্তান চিরকালই জঙ্গি জেহাদিদের মদদ দিয়েছে, সেটা কাশ্মীরে হোক বা ভারতের অন্যান্য জায়গায় হোক। আমাদের সংসদে জঙ্গি হামলা, মুম্বাইতে জঙ্গি হামলা 26/11, মুম্বাইতে লোকাল ট্রেনের বিস্ফোরণ, তার আগে স্টক এক্সচেঞ্জে বিস্ফোরণ, হাল আমলে আমাদের পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলা, পুলওয়ামাতে জঙ্গি হামলা, সবের মধ্যেই পাকিস্তানের হাত ছিল। তাই পাকিস্তান সেনাপ্রধান নির্লজ্জতার সব নজির অতিক্রম করে ভারতকে দুষেছেন। দেখুন, দাউদ ইব্রাহিম থেকে শুরু করে হাফিজ সঈদ থেকে শুরু করে জাকিউর রহমান লঘভি সবাই পাকিস্তানে লুকিয়ে আছেন। এমনকি স্বয়ং ওসামা বিন লাদেনকেও ইসলামাবাদের অদূরে আবোটাবাদে আমেরিকান নেভি সিল বাহিনী খুঁজে বার করে তাকে নিকেশ করেছিল। সুতরাং পাকিস্তান হচ্ছে সেফ হেভেন ফর টেরোরিজম, এক্সট্রিমিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম। সারা বিশ্ব এটা জানে। আমেরিকাও বলছে যে এতদিন পাকিস্তান তাদের ন্যাটো বহির্ভূত সহযোগী ছিল, কিন্তু পাকিস্তান হক্কানি নেটওয়ার্ককে বিরুদ্ধে অভিযান চালাচ্ছে না। এই হক্কানি নেটওয়ার্ক আবার আমেরিকার বাহিনীকে আক্রমণ করে। সুতরাং রিপাবলিকান সেনেটররা বলছেন যে পাকিস্তানকে প্রমাণ দেখাতে হবে তারা হক্কানি নেটওয়ার্কের পরিকাঠামো ভাঙার ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা নিয়েছে। সেই প্রমাণ যদি মার্কিন কংগ্রেস মনে করে ঠিক আছে, তবেই পাকিস্তান ন্যাটো বহির্ভূত সহযোগী হিসাবে থাকতে পারবে, অন্যথা নয়। অর্থাৎ পাকিস্তান যে জঙ্গি জেহাদিদের আশকারা দেয়, মদত দেয়, পরিকাঠামোগত সুযোগ সুবিধা দেয়, আমাদের পাক অধিকৃত কাশ্মীরে অনেক জঙ্গিদের লঞ্চ প্যাড আছে, সেখানে পাকিস্তান সেনা রীতিমতো তাদের প্রশিক্ষণ দেয় এবং পাকিস্তান সেনার মদতে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করে, এগুলো আমরা জানি। কিন্তু তাও পাকিস্তান নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে নিজেদের পাপস্খলন করার জন্য অক্ষম যুক্তির অবতারণা করেছে। এই আবহেই সম্প্রতি ইসলামাবাদে গিয়েছেন, নামটা বলছি আপনাদের, কামার উল হাসান। ইনি হচ্ছেন প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর। কামার উল হাসান, পিএসও বলা হয়, প্রিন্সিপাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট
কর্নেল বোধহয় তার পদমর্যাদা বাংলাদেশের সেনাবাহিনীতে ওয়াকারুজ্জামানের পরেই তার গুরুত্ব। তিনি ইসলামাবাদে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করেছেন, আরো কয়েকজন সেনাকর্তার সঙ্গে দেখা করেছেন, এবং আলোচনার বিষয়বস্তু যা সংবাদ মাধ্যমে উঠে এসছে সেটা হলো যে বাংলাদেশকে পাকিস্তান সেনাবাহিনী সর্বতোভাবে সহায়তা করবে, প্রশিক্ষণ দেবে, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হবে, এমনকি অস্ত্র শস্ত্র যুদ্ধ বিমানও পাকিস্তান থেকে কিনতে পারবে বাংলাদেশ। ইতিমধ্যে পাকিস্তান চীনের কাছ থেকে J-135 স্টেলথ যুদ্ধ বিমান তো পেয়েছে, 5th জেনারেশন। আরো তারা নাকি অস্ত্র শস্ত্র কিনবে। তাদের মনে সবসময় একটা ন্যারেটিভ তৈরি করা হয়, এই বুঝি 100 কোটি হিন্দুর ভারত পাকিস্তানকে আক্রমণ করবে, ইসলাম খাতরে মে হ্যাঁ, অর্থাৎ প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াও। এই যখনই আপনি ব্যয় বরাদ্দ বাড়াবেন তখন সেখানে কাটমানির ডিল হবে। পাকিস্তানের সেনাকর্তা, ব্যুরোক্র্যাট, পলিটিশিয়ানদের কোটি কোটি টাকার সম্পত্তি দেশে এবং বিদেশে আছে। আবার পাকিস্তানের 3 কোটি বাচ্চা স্কুলে যায় না। পাক বিদেশমন্ত্রী ইশাক দার আর 2-3 সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন। তার আগে কামারুল হাসান, যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার, তিনি ইসলামাবাদে গেলেন, খুবই তাৎপর্যপূর্ণ। এবং ফেব্রুয়ারিতে পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা বাংলাদেশ আসবে, সেখানকার বাংলাদেশের সৈন্যবাহিনীকে তারা প্রশিক্ষণ দেবে, এবং এমনও হতে পারে যে ঢাকা, আপনার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা প্রভৃতি জায়গায় পাক সেনা বাংলাদেশ সেনা যৌথভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। এখন সেনা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে বাংলাদেশে, তাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। অর্থাৎ ইউনূসের অন্তর্বর্তী সরকার পাক প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে এর থেকে এটা প্রমাণিত হয় যে পাকিস্তান বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে পূর্ব পাকিস্তানের দখল ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু তার জন্য 30 লক্ষ বাঙালিকে আত্মবলিদান দিতে হয়েছিল, ভারতীয় সেনাকে আত্মবলিদান দিতে হয়েছিল। সেই পাকিস্তান 71-এ বাংলাদেশের মাটিতে গণহত্যার জন্য এখনো কোনো ক্ষমা চায়নি। সেই পাকিস্তানের সঙ্গে জঙ্গি জেহাদিদের ইউনূস সরকার যেরকম ভাবে মাখামাখি করছে, তার থেকে একটা জিনিস স্পষ্ট, দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী মানুষজনই অন্তর্বর্তী সরকারের চালিকা শক্তি। এটা নিয়ে আর বোধহয় কোনো সন্দেহের অবকাশ নেই। অর্থাৎ পাক সেনাবাহিনীর ছায়া পড়ছে ঢাকায়, চট্টগ্রামে। সেই ছায়া আগামী দিনে দীর্ঘ হবে, যদি না কয়েকদিনের মধ্যেই ইউনূসের অন্তর্বর্তী সরকার ভেঙে যায় এবং ইউনূস দেশ ছাড়তে বাধ্য হয়। যতদূর খবরাখবর আসছে যে ইউনূসের সময় খুব খারাপ যাচ্ছে, এবং তার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, এই যে সমন্বয়ক, এদের কিন্তু বিচার হবে বাংলাদেশে। এরা যে অপরাধ করেছে সেটাও কিন্তু মানবতার বিরোধী অপরাধ। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে গুম, গণহত্যা, দেশের সম্পদ লুট করা, আর এই সমন্বয়ক ইউনূসের সহযোগীদের বিরুদ্ধে আরো মারাত্মক অভিযোগ যে বাংলাদেশের চরিত্র বদল করা, সন্ত্রাসী জিহাদিদের হাতে বাংলাদেশের ভাগ্যকে সমর্পণ করা, ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং করার উদ্যোগ নেওয়া। এটাও মানবতা বিরোধী যুদ্ধ। এই মানবতা বিরোধী অপরাধের জন্য এদেরকেও বিচার হবে আইন মেনে। সেদিন খুব একটা বেশি দেরি নেই। শেখ হাসিনা 18ই জানুয়ারি বাংলাদেশে হরতালের ডাক দিয়েছেন। সমাজ মাধ্যমে অনেক ছবি বেরিয়েছে যে আওয়ামী লীগের সমর্থকরা, আমি একটা ছবি দেখলাম রাজশাহীতে, হাতে লাঠি নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে মিছিল করছেন, অকুত ভয়ে বুক চিতিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন। 5ই আগস্টের পরে যে ছবিটা অকল্পনীয় ছিল,
এখন কিন্তু বাংলাদেশে সেই ছবিটা কিন্তু বাস্তব। অর্থাৎ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের তো দেয়ালে পিঠ থেকে গেছে। তারা বুঝতে পারছেন এখনো যদি ভয়ে ঘরে বসে থাকেন তাহলে আর ঘুরে দাঁড়াবার কোনো সম্ভাবনা থাকবে না। তাই শেখ হাসিনার এই হরতালের ডাক, প্রতিবাদের ডাক, কিভাবে কুকুর এবং মানুষ ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে, যেটা তিনি বলেছেন এবং ইউনূসকে বলেছেন পাকিস্তানের পাচারা দালাল এবং এই সরকারটা জঙ্গি জিহাদিদের সরকার, তাহলে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এখন ভয় ভীতি কাটিয়ে নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় পথে নামছেন এবং আগামী দিনে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে ছাত্রদের কিন্তু সরাসরি সংঘাত হবে। মাহফুজ বলেছিল না ওই জঙ্গিটা যে গৃহযুদ্ধ হবে, বাংলাদেশে কিন্তু গৃহযুদ্ধ হবে, নির্বাচন হবে না। এখন মিলিয়ে নেবেন আমার কথা, নির্বাচনের পরিস্থিতি নেই। আওয়ামী লীগকে নির্বাচনী রাজনীতির ময়দান থেকে বাইরে রাখলে সেই নির্বাচন কখনো বৈধতা পায় না। যে অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা বিরোধী দলকে ভোটের ময়দানে দাঁড়াতেই দেয়নি, নির্বাচনে ম্যালপ্র্যাকটিসের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ অনেকাংশে সত্যি, কিন্তু অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন করে এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ উপস্থিত না থাকে তাহলে কিন্তু সেই নির্বাচনেরও কোনো বৈধতা থাকবে না। অতএব নির্বাচন এখন সুদূর পরাহত। এইরকম একটা সন্ধিক্ষণে বাংলাদেশের সেনাকর্তারা ইসলামাবাদে চলে গেছেন এবং পাকিস্তান সেনাকর্তারা ঢাকায় এসে ট্রেনিং দেবেন বাংলাদেশ আর্মিকে এবং নানা রকম সুযোগ সুবিধা সহযোগিতা অস্ত্র শস্ত্র তারা বাংলাদেশের সেনাবাহিনীকে দেবেন। পাকিস্তান বুঝতে পারছে না তারা নিজেরা নিজেদের যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডের অস্তিত্ব আগামী দিনে টিকিয়ে রাখতে পারবে। বালুচিস্তান আর কতদিন পাকিস্তানের অংশ থাকবে? তেহরিকে তালিবান পাকিস্তান যেভাবে পাকিস্তান সেনা রেঞ্জার্সদের উপর আক্রমণ করছে এবং আফগান তালিবানরা তাদের সহায়তা করছে, তাহলে পাকিস্তান নিজে আগে নিজের ঘরটা সামলাক। এখন তেহরিকে তালিবান পাকিস্তান বলেছে যে পাক সেনার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবার তাদের নিশানা। দেখুন, কেক থেকে শুরু করে পেট্রোল পাম্প, ব্যাংক, বেকারি, হসপিটাল, লজিস্টিক হাব, ইনফ্রাস্ট্রাকচার, হাউজিং কমপ্লেক্স সবকিছু চালায় পাক সেনা। তাদের একটা সেপারেট এস্টাবলিশমেন্ট আছে, তার সামনে সিভিলিয়ানরা থাকলেও চালায় কিন্তু পাকিস্তান সেনা। এবং তাদের সম্পদের পরিমাণ ধরুন এখন $40 বিলিয়ন। তেহরিকে তালিবান পাকিস্তানের মানুষকে বলেছে যে আপনারা পাক সেনার এই বিজনেস এস্টাবলিশমেন্টের সঙ্গে কোনো রকম সংস্রব রাখবেন না এবং তাদের টার্গেট যে পাকিস্তান সেনার বিজনেস এস্টাবলিশমেন্ট সেটা কিন্তু তারা পরিষ্কার করে দিয়েছে। এখন খাইবার পাখতুনখোয়ায় হতো, দুর্গম অঞ্চলে হতো, এইসব জায়গাতে সেনা জঙ্গি সংঘর্ষ হতো। এখন কিন্তু তেহরিকে তালিবান পাকিস্তান বলে দিয়েছে তারা এবার পাকিস্তানের ভিতরে ঢুকে, ধরুন লাহোর, করাচি, ইসলামাবাদ, কোয়েটা, পেশোয়ার, মুলতান, রাওয়ালপিন্ডি এইসব জায়গাতে হামলা চালাবে এবং এরকম ডেসপারেট আত্মঘাতী হামলাও ওরা চালাতে পারে। একদিকে বালুচ লিবারেশন আর্মি, তাদের আত্মঘাতী মজিদ ব্রিগেড, তারা চায় না পাকিস্তান ইকোনমিক করিডর যাতে সফলভাবে রূপায়িত হতে না পারে, তার জন্য মরণপণ করে লড়াই করছে। চাইনিজ ন্যাশনালরা এই বালুচ লিবারেশন আর্মির আক্রমণের মুখে পড়েছেন, আত্মঘাতী হামলায় চাইনিজ ন্যাশনাল মারা গেছে। পাকিস্তান সেনাবাহিনীর উপর চীনা প্রশাসন ভরসা রাখতে পারছে না, তাই চীনা ন্যাশনালদের প্রোটেকশনের জন্য রাশিয়া যেমন ওয়াগনার আর্মি আছে সেরকম প্রাইভেট মিলিশিয়াকে পাকিস্তানে পাঠাচ্ছে চীনা প্রশাসন। এই হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাদের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে আর রপ্তানির পরিমাপ হয় সন্ত্রাসবাদ দিয়ে। সেই পাকিস্তানের সঙ্গে এখন মাখামাখি করছে জঙ্গি জিহাদিদের ইউনূস সরকার। যত তারা মাখামাখি করবে এবং যত বাংলাদেশের মাটিতে
ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে তারা উৎসাহিত করবে এবং ভারত বিরোধী রেটরিককে উচ্চস্বরে নিয়ে যাবে, দেখবেন ঈশ্বরের এমনই লীলা, যত তারা ভারত বিরোধী চক্রান্ত করবে তত পাকিস্তান রক্তাক্ত হবে। পাকিস্তান এতদিন জঙ্গি জিহাদিদের স্বর্গরাজ্য ছিল, এখনো আছে, কিন্তু সেই জঙ্গি জিহাদিরাই এখন পাকিস্তানের সরকারকে, এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করছে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। তার সঙ্গে বাংলাদেশের এখন পিরিচ চলছে। আমি একটা ছবি দেখলাম, ভিডিও, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার ব্লগে সেই ভিডিওটা দিয়েছেন, দেখে আমি চমকে গেলাম। ঢাকার কোনো একটা বাজারে একটা মাংসের দোকান, ভদ্রলোক মুসলিম, সেখানে কিছু ছেলে, তার সঙ্গে আবার কিছু সাংবাদিক, তারা মাইক্রোফোন বাড়িয়ে দিয়েছে সেই দোকানের উদ্দেশ্যে, এবং উন্মত্ত জনতা সেই দোকানদারকে জিজ্ঞাসা করছেন, আপনি কেন দোকানে গরুর মাংস রাখেন না? এটা মুসলিম দেশ, এখানে গরুর মাংস না রাখলে দোকান বন্ধ করে দেব। এই ভদ্রলোক দোকানের কর্মচারী, মালিক নন। তিনি বলছেন যে মালিকের সঙ্গে কথা বলুন, আমরা 4.5 দশক ধরে ব্যবসা করছি, কখনো তো এরকম হয়নি। আমি গরুর মাংস রাখবো না ছাগলের মাংস রাখবো সেটা আমার ব্যাপার, আমার ব্যবসায়িক সিদ্ধান্ত, আপনি বলার কে? যারা হামলা করছে তাদের বক্তব্য হচ্ছে, মুসলিম দেশ পাকিস্তান মাংসের দোকান খুলে মাংস বিক্রি করলে গরুর মাংসকে অবশ্যই রাখতে হবে। আবার এরা সংবিধান সংশোধনের যে প্রপোজাল জমা পড়েছে তাতে বলেছে না বহুত্ববাদ, এই হচ্ছে বহুত্ববাদের নিশানা, নমুনা। আসলে এরা শরিয়া প্রবর্তন করতে যায়। এই যে ছেলেগুলো যারা ওই দোকানিকে চমকাচ্ছিল, তারা ধর্মান্ধ, মগজে ঘৃণা গিজগিজ করছে, হিন্দুদের প্রতি ঘৃণা, হিন্দুরা বাংলাদেশের যত নষ্টের মূল, এটা তারা বিশ্বাস করে, এবং এদের অধিকাংশই দেখবেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এবং ওয়াজ মাহফিল সংস্কৃতিতে লালিত পালিত। চমকে দেওয়ার মতো ছবি, চমকে দেওয়ার মতো ছবি। আইএমএফ সম্প্রতি একটা রিপোর্ট দিয়েছে, তাতে বলেছে যে পাকিস্তানের কপালে অশেষ দুর্ভোগ আছে। মুদ্রাস্ফীতি তো এখন 11% কাছাকাছি, সেটা কমবে না, আর্থিক প্রগতি কমবে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতার জন্য বিনিয়োগ আসছে না, ব্যবসায়িক প্রতিষ্ঠান ঝাঁপ গুটিয়ে ফেলছে ইত্যাদি। অর্থাৎ ডুমস্টে বাংলাদেশে এসে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, হু হোল্ডস দ্য রেইনস অফ দ্য ফাইনাল ক্যাটাস্ট্রফ? এটাই এখন প্রশ্ন। এবং পাকিস্তান তার জন্ম, এই বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে 10 বার আইএমএফ এর কাছ থেকে বেল আউট প্যাকেজ চেয়েছে। প্রথমবার নিয়েছিল 1974 সালে। আর পাকিস্তান তার জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত 26 বার আইএমএফ এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। আমরা শেষবার নিয়েছিলাম 1991 সালে। তারপর থেকে আমাদের আর কোনো আইএমএফ এর কাছ থেকে বেল আউট প্যাকেজের দরকার হয়নি। মোহাম্মদ ইউনূস অর্থনীতিবিদ, যদিও নোবেলটা পেয়েছিলেন শান্তির জন্য, কি শান্তির নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন, মানুষ এখন হাসছে। জানেন, হেনরি কিসিঙ্গারও শান্তির নোবেল পুরস্কার পেয়েছিলেন। যে কিসিঙ্গার জীবদ্দশায় যুদ্ধাপরাধের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারতেন না। হিটলারকেও শান্তির নোবেল পুরস্কার দেওয়ার পরিকল্পনা হয়েছিল। তাহলে শান্তির নোবেল পুরস্কার পাওয়ার মাপকাঠি কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ইউনূস কিভাবে তার নোবেল পুরস্কারটি পেয়েছিলেন এখন সবার কাছেই সেটা দিনের আলোর মতো স্পষ্ট। ইউনূস নাকি অর্থনীতিবিদ। ডক্টর মনমোহন সিং 91 সালে যখন অর্থমন্ত্রী হলেন, তখন আমাদের দেশে ঠিক 2 সপ্তাহের আমদানি করা যায় এরকম বিদেশি মুদ্রার ভাঁড়ার ছিল। তারপর থেকে 33 বছর পেরিয়ে গেছে। ভারত আজকে 4র্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার মুখে। আমাদের বিদেশি মুদ্রার ভান্ডার, তথ্য প্রযুক্তিতে উন্নতি, পরিকাঠামোয় বিপুল লগ্নি।
55 কোটি গ্রেট ইন্ডিয়ান মিডল ক্লাস। ইউরোপের অনেক দেশের সম্মিলিত জনসংখ্যার থেকে আমাদের মিডল ক্লাসের সংখ্যা বেশি। আমরা স্পেস ডকিং করছি, আমরা সফল চন্দ্রযান অভিযান করছি। ডক্টর মনমোহন সিং আধুনিক ভারতের উপকার। নরেন্দ্র মোদী যে আর্থিক নীতি নিয়েছেন তাতে ইনক্লুসিভ গ্রোথ আছে। একদিকে ওয়েলফেয়ার স্কিম, অন্যদিকে পরিকাঠামোই উন্নয়ন, অন্যদিকে দেশি বিদেশি পুঁজিকে আহ্বান, অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিনিয়োগ বাড়ানো। বেকারত্ব আমাদের দেশও আছে, অবশ্যই আছে। আমাদের আর্থিক বৃদ্ধির হার কমবে বলে পূর্বাভাস হয়েছে, কিন্তু আমরা কখনো 91 সালের পর থেকে আইএমএফ প্রমুখ প্রতিষ্ঠানের কাছ থেকে বেল আউট প্যাকেজ নিইনি। এখন এই আইএমএফ অনেক কঠিন শর্ত আরোপ করছে বাংলাদেশের উপর, তার পিছনেও ভারতের হাত দেখছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটা অংশ। গীতা গোপীনাথন আইএমএফ এর সেকেন্ড ইন কমান্ড, আগে বোধহয় মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, এখন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তিনি যেহেতু ভারতীয় বংশোদ্ভূত, তিনি নাকি অন্তর্বর্তী সরকারকে ভালো রকম ভাবে টাইট দিচ্ছেন, কঠিন কঠিন শর্ত আরোপ করতে বলছেন। সেই শর্ত আরোপ না করলে ঋণের কিস্তির টাকা ছাড়া যাচ্ছে না। আবার তারা বলছেন যে 2023 সালে হাসিনা সরকার চেয়েছিল $450 কোটি আইএমএফ এর কাছ থেকে, কিন্তু আইএমএফ দিয়েছিল $470 কোটি। তারা বলছেন যে গীতা গোপীনাথন যেহেতু ভারতীয় বংশোদ্ভূত, ভারতের পররাষ্ট্র নীতিকে মাথায় রেখেই তিনি বাংলাদেশকে আর্থিক সাহায্য করতেন। আরে তখন বাংলাদেশের বৃদ্ধির হার ভালো ছিল, মানুষ আর কুকুর ডাস্টবিন থেকে খাবার খুঁজে খেত না, চালের কিলো 100 টাকা হয়নি, মুদ্রাস্ফীতি 11% হয়নি, 30% শিক্ষিত বেকারের হার পৌঁছয়নি। তা আইএমএফ সবকিছু বিচার বিবেচনা করে ঋণ দেয়। ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিনা সেই রাষ্ট্রের, সেটা তারা দেখে। তখন তাদের মনে হয়েছিল যে বাংলাদেশ ইজ পয়েজড টু টেক অফ আ নিউ লেভেল, তাই তারা দিয়েছিল। কিন্তু এখন বাংলাদেশে যে অবস্থা, ডুমস্টে, তাই কেউ আর ভরসা করছে না। ঠিক পাকিস্তান, যেখানে আইএমএফ বেল আউট প্যাকেজ দিচ্ছে, সেই জন্য সেখানে 1 লিটার পেট্রোলের দাম পাকিস্তানি টাকায় 1000 টাকা। ওখানকার মুদ্রাস্ফীতি 38% কাছাকাছি। আমার শোধ দেবার ক্ষমতা আছে কিনা, আমার ক্যাপাসিটি আছে কি লোনটা নেবার, সেটাই তো বিচার করে। এর পিছনেও ভারতের হাত থেকে ফেলেছেন। অর্থাৎ উগ্র ভারত বিরোধিতাকে কিভাবে প্রশ্রয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার এবং জঙ্গি জিহাদিরা, এটা তার সর্বোৎকৃষ্ট প্রমাণ। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য যে ঘটনা, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাকর্তারা ইসলামাবাদে গিয়ে পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন। কম্প্রিহেন্সিভ প্ল্যান তারা তৈরি করছে নিজেদের সিকিউরিটি, নিজেদের সামরিক শক্তিকে বাড়ানোর জন্য। ভালো, করতেই পারেন, স্বাধীন সার্বভৌম দেশ। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর সাথে মাখামাখি করছেন। পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই যদি বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপের কাজে ব্যবহার করার শর্ত দেয়, সেই শর্ত পূরণ হলেই তবে তারা সহায়তা করবে, তাহলে জেনে রাখুন ওই জঙ্গি জিহাদিদের কোনো পরিকল্পনা আমরা সফল হতে দেব না। ঘুষকার মারেঙ্গে। এটা যেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের মাতব্বররা দুটো কান খুলে শুনে নেন। এটাই বাস্তবতা, এটা নতুন ভারত। 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ যদি নিতে হয়, এই ভারত তার থেকে পিছপা হবে না।